এক কথায় প্রকাশ। একাধিক কথায় প্রকাশিত কোনো ভাবকে প্রয়োজন মতো একটি শব্দে প্রকাশ করাকে এক কথায় প্রকাশ বলে থাকে। এই এক কথায় প্রকাশের আলাদা আলাদা নাম আছে। বলা হচ্ছে একপদীকরণ, বাক্য সংকোচন বা বাক সংহতি বলাও হয়। অর্থাৎ এক কথায় প্রকাশ মানে হচ্ছে একাধিক শব্দ মিলিত করে যখন তার যে একটা অর্থ আমরা কোনো একটা শব্দের মধ্য দিয়ে প্রকাশ করতে পারবো, সেটাই হচ্ছে এক কথায় প্রকাশ। আমরা অনেক সময় এরকম শব্দ ব্যবহার করি, কিন্তু সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না এক কথায় প্রকাশ করে বললে তার কি অর্থ হয় না হয়। আর সেই সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে এক কথায় প্রকাশের অন্য নামগুলো কি বলা হচ্ছে। একপদীকরণ, বাক্য সংকোচন বা বাক সংহতিও বলা হয়। ভাষাকে সহজ, সাবলীল, প্রাঞ্জল ও সুন্দরভাবে প্রকাশের ক্ষেত্রে এক কথায় প্রকাশ বিশেষ ভূমিকা নয়। তাহলে কি কি কারণে আমরা এক কথায় প্রকাশ শিখবো বা জানবো? বলা হচ্ছে ভাষাকে সহজভাবে বলার জন্য। যেমন তোমাকে কেউ জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ, তুমি বললে বিদ্যার আলয়ে যাচ্ছি, তাই তো? এখন বিদ্যার আলয়টাকে আমরা সংক্ষেপে বলি বিদ্যালয়। বিদ্যালয়ে যাচ্ছি আমরা যেটাকে স্কুল বলি ইংরাজিতে। তাহলে সহজ হয়ে গেল। বিদ্যার আলয়টাকে আমরা বিদ্যালয় বললে সাবলীল, অর্থাৎ সুন্দরভাবে বলতেও সুবিধা হয়, সেটা নদীর স্রোতের মতন আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। প্রাঞ্জল ও সুন্দরভাবে প্রকাশের ক্ষেত্রে এই এক কথায় প্রকাশের তাই একটা বিশেষ ভূমিকা, অর্থাৎ সুন্দরভাবে প্রকাশ করার জন্য এর একটা ভূমিকা আছে। এক্ষেত্রে অর্থের কোন রকম পরিবর্তন না করে বাক্যকে ছোট কিংবা বড় করা যায়, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন হয় না। আমরা যে কথাটা বোঝাতে চাইছি সেটা অনেক সময় এই এক কথায় বলার মধ্য দিয়ে অনেকটা বুঝতে সুবিধা হয়, কখনো ছোট হয়, কখনো হয়তো একটু দীর্ঘ হয়ে যায়, কিন্তু বোঝাতে আমাদের সুবিধা হয়, মানে বুঝতেও সুবিধা হয়। এরপর বলা হচ্ছে এই চর্চার মধ্যে দিয়ে ভাষার শব্দ সম্পদকে সুষ্ঠুভাবে আয়ত্ত করা সম্ভব, অর্থাৎ সঠিকভাবে আমরা নিয়ন্ত্রণে রেখে শব্দগুলোকে প্রয়োগের মধ্য দিয়ে আমরা এর ব্যবহার করতে পারি। সংক্ষিপ্ততা ও ঋজুতা এর প্রধান গুণ, তবে মনে রাখতে হবে সংক্ষিপ্ত পরিসরেই হওয়া বাঞ্ছনীয়। অনেকগুলো কথাকে যখন আমরা ছোট করে বলি তখন সেটা সংক্ষিপ্ত পরিসরে হওয়াটাই বাঞ্ছনীয়। যেমন ধরা যাক আসল কথা বলার আগে মুখবন্ধ, মানে এই কথাটাকে বলার আগে আমরা সেটাকে ভণিতা বলে উল্লেখ করতে পারি। অর্থাৎ অনেক কিছু বললাম, কিন্তু সেটাকে সংক্ষিপ্ত পরিসরে অত ভণিতা করতে হবে না, যা বলতে চাইছো বলো, এটা বলে দিলেই হয়ে গেল সংক্ষেপে। ভণিতাটা কি? তাহলে ওই মুখবন্ধ কোনো কিছু বলার আগে। এরপর বলা হচ্ছে বাক্যের রূপ পরিবর্তনে এক কথায় প্রকাশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাক্যের রূপ পরিবর্তনে এক কথায় প্রকাশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ বাক্যের রূপ পরিবর্তন বলতে ধরো আমরা বাক্যকে বিভিন্ন রকম ভাবে করি। তোমাকে একটা বাক্য বলা হলো, তুমি কি খেয়ে এসছো? এটা সাধারণ একটা সহজ সরল কথা, তুমি খেয়ে এসছো কিনা জানতে চাওয়া হলো, অথবা বলা হলো তুমি খেয়ে এসছো। যদি আমরা এভাবে বলি তুমি খেয়ে এসছো, তখন জোর দিয়ে বলা হচ্ছে, মানে লেখার সময় আমরা একটা জিজ্ঞাসা চিহ্ন প্রয়োগ করব। তাহলে একই কথা আমরা ভিন্ন ভাবে প্রকাশ করি। আমি এখানে পড়াতে এসেছি, আমি কি এখানে পড়াতে এসেছি? তখন মনে হয় যে আমি পড়াতে আসিনি, অন্য কোনো কাজ করতে এসেছি, তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি, আড্ডা দিতে এসেছি। তাহলে একই বাক্য একাধিক রূপের মধ্যে দিয়ে তার প্রকাশ ঘটায়। বলছে এক কথায় প্রকাশ গুরুত্বপূর্ণ ওটা এই কারণে নিচে এবার তোমাদের জন্য এমনই কিছু উদাহরণ দেওয়া হলো। এবার উদাহরণগুলো লক্ষ্য করো, বই খুলে যে উদাহরণগুলো দেওয়া রয়েছে সেগুলো একটু লক্ষ্য করো। 1 নম্বরে বলা হচ্ছে অণুকে যার দ্বারা দেখা যায়। অণুবীক্ষণ, অণুকে মানে খুবই ক্ষুদ্র পদার্থের ক্ষুদ্রতম অংশ, খুব ছোট কণা, যাকে আমরা এই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পারি। তো কার সাহায্যে দেখা যায়? অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। তাই বলা হচ্ছে অণুকে যার দ্বারা দেখা যায়, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না।
এই যে তোমরা গল্প করছো, কথা বলছো, আমি কথা বলছি, আমাদের মুখ বারবার ওপেন হচ্ছে, তো এর মধ্যে দিয়ে কিছু কিছু ছোটখাটো জীবাণু বা জীব আমাদের মুখের মধ্যেও চলে যাচ্ছে, আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জীব, কীটাণু বলা যেতে পারে, আমরা এটা দেখতে পাবো ওই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে, মাইক্রোস্কোপ। ঠিক আছে, ল্যাবে সাধারণত তোমরা গেলে, বিজ্ঞানের ল্যাবে গেলে এটা দেখতে পারবে। বিশেষ করে বায়োলজির ল্যাবে তো অবশ্যই আছে, কারণ ওখানে বিভিন্ন রকম জীবজন্তু, গাছপালা, ডালপাতা, এগুলো আমরা ব্যবচ্ছেদ করে দেখানো হয় বলে ওখান থেকেই দেখার সুযোগটা পেয়ে যাবে। ঠিক আছে, সায়েন্স ল্যাবে। তারপরে বলা হচ্ছে 2 নম্বরে অতিথির আপ্যায়ন। আতিথ্য বানানটা খেয়াল রাখবে, আপ্যায়সী থয়পলা, অথবা আতিথেয়তা, আতিথেয়তা, আপ্যায়সী থয়কার অন্তত ত্বক। এইবার আমি বাকিগুলো একটু দ্রুততার সঙ্গে এগুলো পড়ি, তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি কারোর কোনোটা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা সেটা আমাকে জানতে চেয়েবে। 3 নম্বরে অর্থহীন উক্তি, প্রলাপ, অতি দুর্গম স্থান, গহন, আয়ুর পক্ষে হিতকর, আয়ুষ্য, আসল কথা বলার আগে মুখবন্ধ, বনিতা, আয় বুঝে ব্যয় করে যে, মিতব্যয়ী, আগমনে যার কোনো অতিথি নেই, অতিথি, ইন্দ্রের হস্তি, ঐরাবত, ইতিহাস জানেন যিনি, ঐতিহাসিক, ঈশান কোণের অধিপতি শিব, উপযুক্ত বয়স হয়েছে যার, সাবালক, উভয় পাশে বৃক্ষ শোভিত পথ বা বৃক্ষযুক্ত পথ, পিথি, পিথি বানানটা খেয়াল রাখবে, বয় দীর্ঘী, কয় হস্যি, উৎকৃষ্ট কাজ, সুকৃতি, উপন্যাস রচনা করেন যিনি, ঔপন্যাসিক, দন্ত নয় জবলায় আকার, দন্ত শিক ন্যাসিক, উল্লেখ করা হয় না যা, উজ্জ, অব্যক্ত থেকে যায় যেটা, তাকে বলা হয় উজ্জ। যেমন আমি পড়াচ্ছি, অনেকেই গন্ডগোল করছে, তো আমি তাদের এই মুহূর্তে হয়তো কিছু বলছি না, কিন্তু যখন পড়াটা ধরবো তখন বলতে না পারলে তাহলে বুঝতে পারবো খুব সহজভাবেই যে এরা মন দিয়ে শোনেনি, তাই তো? তাহলে ওইটাই উচ্চ থেকে গেল যে আমি কথা বলার সময় তাদের কিছু না বলার কারণটাই হয়ে গেল উচ্চ। ঊর্ধ্ব ও বক্রভাবে যা গমন করে কি বলা হয়? তরঙ্গ। ঋতুতে ঋতুতে যোগ্য করেন যিনি, ঋত্বিক, একই সময়ে বর্তমান, সমসাময়িক, এক পাড়ার লোক, পড়ছি, ঐক্যের অভাব, অনৈক্য, ওজন করে যে ব্যক্তি, তৌলিক, ঔষধির জন্য ব্যবহৃত গাছগাছড়া, বক্কাল, এক স্থান থেকে অন্য স্থানে গমন করে যে, যাযাবর, কোথায় উঁচু কোথায় নিচু, বন্ধু বা উচ্চাবচ, কোনো কিছুর চারিদিকে আবর্তন, পরিক্রমা, শ্বেতবর্ণের পদ্ম, পুণ্ডরীক, পরিব্রাজকের জীবন বা বৃত্তি, প্রপ্রজ্জা বা পরিব্রজা, বৎসের প্রতি গভীর স্নেহ, বাৎসল্য, ব্যাকরণ জানেন যিনি, বৈয়াকরণ, ব্যাকরণ, তোমরা অনেকেই ব্যাকরণ কিন্তু লেখো, বানানটা এরকম, বয়জফলা আকার, কয়াকার র মধ্যম, খবরদার কারণ লিখবে না, ব্যাকরণ। তাহলে যে জানেন তাকে বলা হচ্ছে বৈয়াকরণ। যৌগিক অথচ বিশেষ একটি অর্থে সীমাবদ্ধ শব্দ, যোগরূঢ়, কুকুরের ডাক, বুকন, একবার শুনলে যার মনে থাকে, শ্রুতিধর, শ্রুতি মানে মনে রাখা, যে ধরে রাখতে পারে তাকে বলা হয় শ্রুতিধর। রাত্রিকালীন যুদ্ধ, সৌক্তিক, সর্বজনের কল্যাণে, সর্বজনীন, স্থপতির কাজ, স্থাপত্য, হৃদয়ের প্রীতিকর, হৃদ্য, শিক্ষা লাভই যার উদ্দেশ্য, শিক্ষার্থী, যার দুটি হাতি সমান দক্ষতায় চলে, সব্যসাচী, সুধা ধবলিত গৃহ, সৌধ, পুণ্য কর্মের ফল শ্রবণ, ফলশ্রুতি, পৃষ্ঠ মানে পশ্চাৎ থেকে যিনি পোষকতা করেন, পৃষ্ঠপোষক, বয়সের তুল্য সখ, বয়সের তুল্য সখা, বয়স্য, নৌ চলাচলের যোগ্য, নাব্য, কাজ করতে দেরি করে যে, দীর্ঘসূত্রী। আমরা অনেক সময় বলি 18 মাসে বছর। ধরো একটা ডাস্টার আনতে পাঠালাম স্টাফ রুমের থেকে, সেই ডাস্টার আনতে গিয়ে দেখা গেল 10 মিনিট খাইয়ে দিয়েছে, অর্থাৎ সেই ডাস্টারটা আনা আর উপর ভিত্তি করেই তো কাজটা করা হবে, দেখা গেল সেটা সময় অনেক বেশি লেগে গেল। এটাকে বলা হয় 18 মাসে বছর। বছর কত মাসে হয়?
12 মাসে, তাহলে 18 মাসে বছর বলার মানে হচ্ছে দীর্ঘসূত্রি করে ফেললো। স্বপ্নে শিশুর হাসি কান্না, দেয়ালা, চৈত্র মাসের ফসল, চৈতালি, খে বা খ তে চরে যে, খ মানে আকাশ, তাহলে আকাশে যে চরে আমরা তাকে বলি খেচর। ইন্দ্রজালে পারদর্শী, ঐন্দ্রজালিক, ইন্দ্রজালিক নয় ঐন্দ্রজালিক, যা উদিত হচ্ছে, উদীয়মান। বোঝা গেল বিষয়টা? এবার দেখো তোমাদের হাতে কলমে কিছু করার কথা বলা হয়েছে। বলছে অর্থ ও ভাব অক্ষুণ্ণ রেখে নিচের বাক্যগুলিকে সংক্ষিপ্ত করো। ধরা যাক আমি 1.2, সে খুব বেশি কথা বলে, সে পাঁচাল বলে তাতে। তারপরে 1.3, তমাল অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই কথা বলে। তমাল একটা নাম, অগ্রপশ্চাৎ বিবেচনা না করা মানে অবিবেচক, না অবিবেচকের মতন কথা বলে। এইরকম ভাবে 1.4, সুজন হরেক রকম বল বলতে পারে, যে হরেক রকম বল বলতে পারে তাকে কি বলা হয়? হর বলা। তার মানে সুজয় একজন হর বলা। 1.1, তার কোনো কিছুতেই ভয় নেই, তার নির্ভীক ভাব লক্ষ্য করা যায়, মানে ওইটাকে চেঞ্জ করতে হবে। তার কোনো কিছুতে ভয় নেই মানে সে নির্ভীক। যেমন ওরা নির্ভীক, কারণ ওরা এত বলার পরেও কথা বলে যাচ্ছে, ভয়টা ওদের এখনো দেখানো হচ্ছে না বলে। এইরকম ভাবে এগুলো করবে। আর বলা হয়েছে 2 দাগে দেখো, নিচের বাক্যগুলিকে প্রসারিত করো। প্রসারিত করো মানে কি? ছোট বাক্যকে বড় করতে হবে, এটা প্রসারণ করা। আর বড় বাক্যকে ছোট করা মানে হচ্ছে সংকুচিত করা। বোঝা গেল? তাহলে এখানে কিভাবে প্রসারণ করবে? নিচের বাক্যগুলিকে প্রসারিত করো বলা হচ্ছে আজ সন্ধ্যায় প্রহসন দেখতে যাও। আজ সন্ধ্যায় প্রহসন দেখতে যাও। জিঘাংসা নিন্দনীয়, পল্লবগ্রাহী হয়ে কোনো লাভ নেই, সর্বজনীন উৎসবে সামিল হবে। সর্বজনীন একটু আগেই তোমাদের বলা হয়েছে, এই যে সর্বজনীন মানে হচ্ছে সর্বজনীন কল্যাণে। তাহলে এইরকম এইগুলো তোমাদের যেগুলো পড়ানো হলো ওর উপর ভিত্তি করে এগুলোকে আমরা প্রসারিত করে লিখবো। পাঞ্চজন্য বেজে উঠেছে। পাঞ্চজন্য কি জানো? পাঞ্চজন্য কার শঙ্খ? শ্রীকৃষ্ণের শঙ্খ। গুড, শ্রীকৃষ্ণের শঙ্খকে বলা হয় পাঞ্চজন্য। তাহলে পাঞ্চজন্য বেজে উঠেছে মানে আমরা এটাকে প্রসারিত করে বলতে হবে শ্রীকৃষ্ণের শঙ্খ বেজে উঠেছে। ঢেউ উদ্বেল হয়ে উঠেছে। উদ্বাস্তুদের সাহায্য করো, আধিকারিকেরা আসবেন, অর্ঘ্য সাজাও। অর্ঘ্যটা কি জিনিস? অর্ঘ্য পুজোর যে উপকরণগুলো থাকে তাকে বলা হয় অর্ঘ্য। পূজার উপকরণগুলো এবার সাজিয়ে ফেলো, অর্থাৎ অর্ঘ্য সাজিয়ে ফেলো বা অর্ঘ্য সাজাও। 2.10, ডাক হরকারাদের গল্প শুনতে আমার ভালো লাগে। ডাক হরকারা যারা চিঠি বিলি করে থাকে তাদের গল্প শুনতে আমার ভালো লাগে। বেশ, এবার 3 নম্বরে স্তম্ভ মেলাও। দেখো একটা ছক দেওয়া রয়েছে, তার একেবারে উপরের একটা কলমে লেখা রয়েছে ক স্তম্ভ, আর ডান দিকের একটা কলমে লেখা রয়েছে খ স্তম্ভ। বাঁ দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে করতে হবে। অকুণ্ঠ ব্যয়শীল ব্যক্তি, অকুণ্ঠ ব্যয়শীল ব্যক্তি মানে ব্যয়শীল মানে কি? ব্যয় করা যে ব্যক্তি অকুণ্ঠ ব্যয় করে থাকেন। অতি নিপুণ কারিগর, অতিশয় দুর্গম স্থান। এবার এইগুলো এতগুলো দেওয়া রয়েছে, সবগুলো খুঁজে বের করে ডান দিকের সঙ্গে বাঁ দিকের মেল খাওয়াতে হবে বা মেলাতে হবে। একটা উদাহরণ দেখো, চৈত্র মাসের ফসল তোমরা পড়েছো, চৈতালি। তাহলে এইবার এইটা চৈতালিটা কোথায় আছে? খ স্তম্ভের একেবারে নিচের ঠিক ওপরে চৈতালি আছে। তাহলে ওটার সঙ্গে দাগ দিয়ে ওটা দেখাতে হবে এটা মিল খাচ্ছে এর সঙ্গে, ঠিক আছে? আবার দেখো লাস্টেরটা বাদিকের স্তম্ভে ক স্তম্ভে পটাকেন যিনি, তাকে পটুয়া বলা হয়। ডান দিকে নিচের দিক থেকে প্রায় 6-7টা উপরে আছে পটুয়া। এইটা ওই শব্দের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। বোঝা গেল? কারোর কোনো প্রশ্ন আছে? কোনো বুঝতে অসুবিধা হয়েছে? যদি বুঝতে অসুবিধা না থাকে তোমরা তাহলে এটা পরের দিন ভালোভাবে বাড়ি থেকে কমপ্লিট করে আসবে, ঠিক আছে?